নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ফেরহাদের বক্তব্য নিয়ে আসরে বিজেপির আইটি সেল। সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। একাধিকবার ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে অভিযুক্ত এই আইটি সেল। ফিরহাদের সংখ্যাগুরু বক্তব্য নিয়ে ঝড় তুলেছে বিজেপির আইটি সেল। তৃণমূল নেতার মন্তব্যকে সামনে রেখে সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা বিজেপির, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একাধিকবার বিজেপি আইটি সেলের ফেক নিউজ নিয়ে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। সরব হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আইটি সেলের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, নানা সময়ে ভিত্তিহীন খবর তৈরি করা হয়েছে, বিভ্রান্তি ছড়ানো হয়েছে, ফেক ভিডিও প্রকাশ করা হয়েছে, সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা হয়েছে। কোন কোন ইস্যুতে ভুয়ো প্রমাণিত হয়েছে বিজেপির আইটি সেল? দিল্লিতে কৃষক আন্দোলনের সময় কৃষকদের ধনী খালিস্তানি বলে দাগিয়ে দিয়েছিল আইটি সেল। কর ফাঁকি দিতে আন্দোলন করার অভিযোগও তোলা হয় কৃষকদের বিরুদ্ধে, যদিও পরবর্তীতে সেই অভিযোগের কোনো ভিত্তি মেলেনি। সিএএ লাগুর সময় বাংলাদেশের নানা অশান্তির ভিডিও প্রকাশ করেছিল আইটি সেল, যেগুলি পশ্চিমবাংলার অশান্তি বলে চালানোর চেষ্টা হয়েছিল। কামদুনিতে গণধর্ষণের তত্ত্ব সামনে এনে তৃণমূলের বিরুদ্ধে জোর প্রচার চালায় বিজেপি আইটি সেল। পরবর্তীতে কামদুনিতে গণধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। সাম্প্রতিককালে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ওপার বাংলার বা বাইরের রাজ্যের ঘটনা তুলে ধরে বাংলার ঘটনা বলে ভুয়ো প্রচার চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আইটি সেলের বিরুদ্ধে। রাজ্য বিজেপি যদিও ফেক নিউজ নিয়ে তৃণমূলের অভিযোগকে পাত্তা দিতে নারাজ। রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিনের পর দিন বাড়ছে তা নিয়ে সন্দেহ নেই, তবে ভুয়ো খবরের আইটি সেল রাজনীতিকে ক্রমশ দূষিত ও ক্ষতিগ্রস্ত করছে বলেই মত রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। রাজ্যসভার অধিবেশনে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের জেরে বুধবার সংসদের দুই কক্ষ উত্তাল হয়ে ওঠে। উচ্চকক্ষে শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে। ঐক্যবদ্ধভাবে বিরোধীরা লোকসভা এবং রাজ্যসভায় ওই বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবিতে সরব হয়। দফায় দফায় মুলতবি হয় দুই কক্ষের অধিবেশন। বিরোধীদের বিক্ষোভ আছড়ে পড়েছে সংসদের বাইরেও। এই নিয়ে শাসক বিরোধী তরজায় জড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানের ৭৫তম পূর্তিতে রাজ্যসভায় অনুষ্ঠিত বিশেষ বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে সংবিধানের প্রাণপুরুষ বি.আর. আম্বেদকরের নাম নিয়ে ব্যঙ্গোক্তি করেন। मान्यवर अभी एक फैशन होगा है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है। প্রত্যাশিত কারণে অধিবেশন কক্ষে হাজির থাকা বিরোধীরা প্রতিবাদে সরব হন। রাজ্যসভায় সূত্রপাত হলেও নিমেষে তা ছড়িয়ে পড়ে নিম্নকক্ষেও। বাবা সাহেবকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ বিরোধীদের। অবিলম্বে অমিত শাহকে অধিবেশনে দুঃখ প্রকাশ করতে হবে, প্রত্যাহার করতে হবে ওই মন্তব্য। পাল্টা আক্রমণে শাসক দলের সদস্যরাও। বিজেপি মূলত কংগ্রেসকেই বিঁধেছে। আম্বেদকরের সঙ্গে কংগ্রেস তথা জওহরলাল নেহরুর বিরোধের ঐতিহাসিক প্রসঙ্গ টেনে এনেছে গেরুয়া শিবির। ये पहले ही कह रहे थे कि कॉन्स्टिट्यूशन को हम चेंज करेंगे, ये इसके खिलाफ हैं, अंबेडकर जी के खिलाफ हैं, उनकी विचारधारा के खिलाफ हैं। इनका पूरा का पूरा काम अंबेडकर जी ने जो किया और जो कॉन्स्टिट्यूशन है उसको खत्म करने का है, तो सब पूरा देश जानता है। आज उन्हीं की ही चौथी पीढ़ी को अंबेडकर जी की फोटो लेकर उतरना पड़ा, क्योंकि कांग्रेस का काला चिट्ठा खोलने का काम अमित शाह जी ने किया है। उनकी सच्चाई को सामने लाने का काम किया है कि कैसे कांग्रेस सदा SC ST OBC বিরোধী रही। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত অন্যায় কাজ তার কনস্টিটিউশন নিয়ে যে তার ভাষণ সেটাতে করেছেন, এবং আম্বেদকর সাহেবের এত অপমান আজ অবধি কোনোদিন সংসদে এভাবে হয়নি। এবং ওরা যে চিরকালের দলিত বিরোধী, আদিবাসী বিরোধী, পিছড়ে বর্গ বিরোধী, সেটা কালকে যে কোনো ভাবে হোক ইনস্টিংক্ট থেকে অমিত শাহ প্রমাণ করে দিয়েছেন। সংসদের চৌহদ্দির বাইরেও বৃহত্তর সামাজিক স্তরেও অমিত শাহর মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে দাবি করেন বিজেপি যে দলিত বিরোধী সেটাই প্রমাণ হয়ে গিয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শাহর মন্তব্যের প্রতিবাদ করে খোলা চিঠি দিয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
তাঁর পাল্টা দাবি, কংগ্রেস বরাবর আম্বেদকরকে অপমান করে এসেছে। এখন তারা মিথ্যাচার করছে বলে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তবে এই ইস্যুতে বিরোধীরা এককাট্টা। রাজ্যসভায় তৃণমূল সদস্য ডেরেক ওব্রায়েনও স্বরাষ্ট্রমন্ত্রীর নামে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন। এনডিএর শরিক জেডিইউ, তেলেগু দেশম বা এলজেপির মতো দলিত নির্ভর দল এই বিতর্কে নীরব থাকায় বেশ চাপে পড়েছে বিজেপি। কলকাতা টিভি। লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশের সময় গড়হাজির থাকা দলীয় সাংসদদের নিয়ে ফাঁপড়ে পড়েছে বিজেপি। নীতিন গডকরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো পোর খাওয়া সাংসদ থেকে প্রথম লোকসভায় জিতে আসা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ মোট 20 জন বিল পেশের সময় অনুপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি অনুপস্থিত ছিলেন। এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল সংসদে পেশ হয়েছে মঙ্গলবার। যেহেতু এই বিল পাশ করতে সংবিধান সংশোধন করতে হবে, তাই সংসদের দুই কক্ষে 2/3 সদস্যের সমর্থন বাধ্যতামূলক। কিন্তু অষ্টাদশ লোকসভার 543 সদস্যের মধ্যে শাসক এনডিএর সাংসদ 293, কিন্তু 2/3 শর্ত মানতে প্রয়োজন 362 সাংসদের সমর্থন। স্বভাবতই এই বিপুল সংখ্যক সাংসদ ঘাটতি সত্ত্বেও ওই বিল নিয়ে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি। তাই দলের সব সদস্যকে সংসদে হাজির থাকার হুইপ জারি করে বিজেপির সংসদীয় দল। আগাম না জানিয়ে কেউ সংসদে গড়হাজির থাকতে পারবেন না, তা হুইপ দিয়েই জানানো হয়। তা সত্ত্বেও বিজেপির 20 জন সাংসদ হাজির ছিলেন না। অধিবেশনে বিল পেশ নিয়ে আপত্তি তুলে ভোটাভুটি চায় বিরোধীরা। প্রয়োজনীয় সংখ্যার অভাব নিয়ে নিজেদের দুর্বলতা বেআব্রু হয়ে পড়ার আশঙ্কায় আসরে নেমেছিলেন অমিত শাহ। তিনি বিরোধীদের মেজাজ আঁচ করেই আগে ভাগে বিল দুটি বিশদে পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর ব্যাপারে সরকারের আপত্তি নেই বলে জানিয়ে দেন, কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। বিল পেশ নিয়ে বিরোধীরা ভোটাভুটির দাবিতে অনড় থাকায় অধ্যক্ষ ওম বিড়লা তাতে সায় দেন। আর তাতেই ধরা পড়ে গিয়েছে দলের হুইপ অমান্য করে নীতিন গডকরি, গিরিরাজ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো মন্ত্রী সহ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মোট 20 জন বিল পেশ নিয়ে ভোটে অংশ নেননি। প্রধানমন্ত্রী মোদী সরকারি কাজে ব্যস্ত থাকলেও অন্যরা কেন অনুপস্থিত তা খতিয়ে দেখে সন্তুষ্ট না হয়ে শোকজ করছে বিজেপি। ভোটে শাসক জোট 263 ও বিরোধীরা 198 ভোট পায়। বিজেপির সাংসদ 240, যার মধ্যে 20 জন অনুপস্থিত ছিলেন। সূত্রের খবর, অভিজিৎ সোমবার একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে সময় মতো অধিবেশনে পৌঁছতে পারেননি। দলের কাছে এমন অজুহাত গ্রহণযোগ্য নয়, তাই তমলুকের সাংসদও শাস্তির মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে মোদীর কট্টর সমালোচক ও অভিজ্ঞ সাংসদ তথা বরিষ্ঠ মন্ত্রী নীতিন গডকরির অনুপস্থিতি নিয়ে শাসক দলের অন্দরে এক দেশ এক ভোট নিয়ে সংশয় রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। দলকে বস্তুত বিড়ম্বনায় ফেলা ওই সব সাংসদের কাছে তাদের অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। কেননা সংখ্যা না থাকা সত্ত্বেও এই বিল পাশ করাতে মরিয়া প্রধানমন্ত্রী স্বয়ং। বিল পেশের সময় হাজির না থেকে কি মোদী শাহকে ভিন্ন বার্তা দিতে চাইছেন নীতিন? উঠছে সে প্রশ্ন। কলকাতা টিভি। নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে ফের তীব্র ভর্ৎসনা আদালতের। বুধবার ব্যাংশাল কোর্ট থেকে ওই মামলায় কয়েকজন জামিন পান। ব্যক্তিগত 1000 টাকার বন্ডে জামিন পান তারা। 20 ডিসেম্বর ফের মামলার শুনানি। অন্যদিকে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও চার্জশিট জমা দিতে পারেনি ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে বেশ কয়েকজনকে বুধবার জামিন দিলেন ব্যাংশাল কোর্টের বিচারক। ব্যক্তিগত 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 20 ডিসেম্বর। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে প্রেসিডেন্সি জেল থেকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। পাশাপাশি বড়দিনের ছুটির আগেই চার্জ গঠন করে শুনানি শুরু করতে আদালত আগ্রহী বলে সূত্রের খবর। একই সঙ্গে ইডির ভূমিকা ও কাজকর্ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিচারক। ইডিকে তীব্র ভর্ৎসনা আদালতের। অভিযুক্তদের কেন সময় মতো মামলার কপি দেওয়া গেল না, কলেজ পড়ুয়াদের মানসিকতার সঙ্গে ইডির ভূমিকার তুলনা করেছেন বিচারক। কলেজের পরীক্ষা শুরু 10:30টায়, 10টা 10 জামা কাপড় পেন নিয়ে হোস্টেল থেকে ছুটছেন, এরকমই তো বিষয়টা।
এদিন ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীল, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সন্তু গঙ্গোপাধ্যায়। অভিযুক্তদের আইনজীবীরা জামিনের আবেদন জানান। ইডি মামলাকারীদের চার্জশিট দিতে গড়িমসি করায় বিরক্ত আদালত। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় ভর্ৎসনা করেন বিচারপতি। যে নন আরইউডি যেটা, সেটা লিস্টটা আমাদের দেয়া হোক। ওরা বলছেন আমরা দিচ্ছি, কিন্তু আবার অ্যাট দি সেম টাইম ওরা যখন কোর্টে 5th কমপ্লেনটা জমা দিয়েছে, তাতে ওরা লিখছে যে ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। তাহলে দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, সেটাই আমি জজ সাহেবের কাছে তুলে ধরেছি। সার্ভিস নিয়ে ভর্ৎসনা করেছেন, কারণ এতজন রয়েছেন, সেটা যদি না হয় তাহলে নন কমপ্লায়েন্স অফ অনারেবল কোর্টস অর্ডার হয়ে যাচ্ছে, সেটাকে মাথায় রেখে ভর্ৎসনা করেছেন। এইদিকে আরও অনেক ক্ষেত্রেই ভর্ৎসিত হতে হবে, কারণ এখানে দেখা যাবে কেসের মেরিটেও অনেক গন্ডগোল আছে। নিয়োগ দুর্নীতিতে এখনও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত প্রক্রিয়া নিয়ে খুশি নয় আদালত। বেশ কয়েকজন অভিযুক্ত জামিন পেলেও এখনও জামিন পাননি পার্থ সহ একাধিক অভিযুক্ত। কবে ইডি মামলাকারীদের চার্জশিটের কপি দিতে পারে এখন তাই দেখার। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। মুর্শিদাবাদ পৌরসভায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ। হাইকোর্টের নির্দেশে ডিএলবি তদন্তের পর চাকরি খোয়ালেন 4 পুরকর্মী। তালিকা আগামী দিনে আরও বাড়বে বলে আশঙ্কা। বুধবারই শূন্য 4টি পদে নয়া কর্মী নিয়োগের সম্ভাবনা। পুরসভায় প্রায় 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্তের পর চাকরি খোয়ালেন 4 পুরকর্মী। ঠিক কি অভিযোগ? জানা গিয়েছে, চলতি বছর জানুয়ারি মাসে পুরসভার দুর্নীতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল। 2012 থেকে 2022 সাল পর্যন্ত আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্টের নির্দেশে ডিএলবি অর্থাৎ ডিরেক্টর অফ লোকাল বডিজ তদন্ত শুরু করে। ডিএলবি পুরসভার বোর্ড অফ কাউন্সিলরকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। 25শে নভেম্বর পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমর মণ্ডলকে শোকজ করা হয়। ডিসেম্বরের শুরুতেই পুরসভার অ্যাকাউন্ট্যান্ট দিলীপ দাস, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নীতিশ বিশ্বাস এবং পুরসভার ক্লার্ক অমিত মুন্সিকে শোকজ করা হয়। অর্থ তছরূপ আছে, হাউস প্রবল আছে, প্রচুর কেস আছে, যেটা মহামান্য আদালতের কাছে 100 কোটি টাকা তদন্তের জন্য, যেটা আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডিমান্ড দিয়েছিল, তার বেসিসে ডিএলবি তদন্ত করেছিল এবং ডিএম সাহেব তদন্ত করেছিল। তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয় যে এরা জড়িত এবং আগের বোর্ড যারা চালিয়েছে তারাও জড়িত, এবং তারা রিটেন দিয়েছে যে এগুলো সব তখনকার যারা নেতৃত্ব দিয়েছে বা চেয়ারম্যান ছিলেন তাদের নির্দেশে এগুলো হয়েছে। এরপরই শোকজের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অমর মণ্ডল। পরে শোকজের জবাবে তারা প্রত্যেকেই প্রাক্তন পুর বোর্ডের কথা উল্লেখ করে। ডিএলবিকে সেই রিপোর্ট জমা করা হয়। গত 13 ডিসেম্বর ডিএলবি পুরসভাকে পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। সেই মতোই মঙ্গলবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে। 4 জনের দায়িত্ব বুঝে নেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার। সূত্রের খবর, বুধবার থেকেই ফাঁকা 4টি পদে নতুন কর্মীদের বসানো হবে। পরবর্তীতে অভিযুক্তদের তালিকা আরো বাড়বে বলে পুরসভা সূত্রে খবর। মুর্শিদাবাদ থেকে তৌসিফ ইকবালের রিপোর্ট, কলকাতা টিভি। দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই খুনের কিনারা করল পুলিশ। সম্পত্তির লোভে 2 ছেলেকে সঙ্গে নিয়ে মা খুন করেন দিদি জামাইবাবুকে, এমনই দাবি পুলিশের। পূর্ব বর্ধমানের ভাতারের রবীন্দ্রপল্লীর দম্পতি খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ভাতারে বৃদ্ধ দম্পতির খুনের ঘটনায় রহস্যভেদ করল পুলিশ। তদন্তকারীদের দাবি, গত 14 ডিসেম্বর প্রথমে নিঃসন্তান বৃদ্ধ দম্পতিকে খুন করা হয়। তারপর ঘরে লুটপাট চালান তাঁদেরই পরিচিত আত্মীয়। অভিযোগ পেয়ে মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারের রবীন্দ্রপল্লী থেকে মৃত দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেপ্তার করা হয় মহুয়া সামন্ত ও তার 2 ছেলে অনিকেত সামন্ত ও অরিত্র সামন্তকে। ধৃতদের বাড়ি বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মোবাইল চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত ছবি যশের দেহ উদ্ধার হয় রান্নাঘর থেকে এবং অভিজিৎ যশের দেহ আরেকটি ঘর থেকে উদ্ধার হয়। ঘটনার রিপোর্ট যখন হয়েছে থানায়, তার 3 ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে কনফেস করে। কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার 2 ছেলে, নিজের ছেলে, তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত, এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে। দেহ উদ্ধারের সময় মৃতার এক আত্মীয় অভিযোগ করেন, এটা খুন, কোনো চুরি ডাকাতির ঘটনা নয়।
খুন তো করেছে, ওর বাড়ির লোকেরা খুন করেছে, এটা সম্পত্তি লোভে। যারা ডাকাতি করবে তারা তো তালা খুলে দিয়ে চলে যাবে, তাই তো তালা সব বন্ধ করেছে, আবার তালা মেরে দিয়ে গেছে, অন্য তালা মেরে দিয়ে গেছে। ঘরে যখন ঢুকলেন তখন কি ওই বাইরে থেকে হাসবল লাগানো ছিল? আমি তো প্রথম ঢুকি না, এই আমার নাতনি এরা সব ঢুকেছিল, আমার ভাইপোর বউ বোন ঝিরা ওরা ঢুকেছিল। আমাকে এখনই ভাইপো খবর দিল, বলে এরকম বড় পিসেকে মেরে দিয়েছে বালিশ চাপা দিয়ে। আমি ছুটতে ছুটতে ভাইপো বউকে নিয়ে আমি আসছি। টাকার জন্য নিঃসন্তান দম্পতির উপর অত্যাচার চালাতো ধৃতরা। পুলিশ সুপার জানিয়েছেন পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে বৃদ্ধ দম্পতিকে। এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেকটেশন ছিল এবং তার জন্য মাঝে মাঝে তারা ডিমান্ড করতো টাকা পয়সা, এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে, যেটা কমপ্লেনেন্ট বলেছে। তো সেই উদ্দেশ্যে তারা এটা করেছে এবং যেটা আছে ওখানে মার্ডার করার পর আলমারি খুলে তারা সমস্ত খুঁজে যা মূল্যবান সামগ্রী যা ছিল, টাকা পয়সা যা ছিল সব তারা নিয়ে গেছে। সম্পত্তির লোভে দুই পড়ুয়া সন্তানকে নিয়ে নিজের দিদি জামাইবাবুকে খুন করলেন মা। অভিযোগ পেয়ে কয়েক ঘন্টার মধ্যেই নৃশংস খুনের ঘটনার কিনারা করল পুলিশ। শুধুমাত্র সম্পত্তির লোভেই কি খুন, নাকি রয়েছে অন্য কোনো কারণ, উঠছে প্রশ্ন। কুণাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের সচিব পর্যায়ের রদবদল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দায়িত্বে অভিষেক কুমার তিওয়ারি, পরিবেশ দপ্তরের দায়িত্বে অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণের যুগ্ম সচিব বিবেক কুমার, হিডকোর দায়িত্বে শশাঙ্ক শেঠি, কারা বিভাগের সচিব আইপিএস ডক্টর রাজেশ কুমার। এমনটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে। রাজ্যে আবার সচিব পর্যায়ের রদবদল হলো এবং যেমনটা জানা যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের যুগ্ম সচিব বিবেক কুমার, হিডকোর দায়িত্বে শশাঙ্ক শেঠি। আমরা আরো বিস্তারিত জানবো এ প্রসঙ্গে। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, যতদূর জানা যাচ্ছে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর সূত্রে খবর যে বেশ কিছু আইএস পর্যায়ে, সচিব পর্যায়ে রদবদল ঘটিয়েছে সরকার এবং কাজের আরো ভালো মতো করার উদ্দেশ্য নিয়ে। এবং বেশ কয়েকটি যার মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দায়িত্ব দেওয়া হলো এবার অভিষেক কুমার তিওয়ারিকে, আইএস অফিসার। এছাড়াও পরিবেশ দপ্তরের দায়িত্ব অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেনকে দেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণের যুগ্ম সচিব হিসাবে কাজ করবেন বিবেক কুমার। হিডকোর দায়িত্বে থাকছেন শশাঙ্ক শেঠি। দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও প্রেসিডেন্সি বিভাগের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জগদীশ প্রসাদ মিনা। এছাড়াও কারা বিভাগের সচিব আইপিএস ডক্টর রাজেশ কুমার। পুনঃব্যবহারযোগ্য ও অপ্রচলিত শক্তি ও উৎস বিভাগের সচিব হলেন ইয়েলচুরি রত্নাকর রাও। এছাড়াও বেশ কয়েকটি কিন্তু সচিব পর্যায়ের রদবদল, যা উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন কাজের নিজেকে আরো ভালো মতো করার জন্য, যেমন ইতিমধ্যে যেন স্বাস্থ্য দপ্তরের সচিব রয়েছেন নারায়ণ স্বরূপ নিগম, তার সঙ্গে কিন্তু আবার অতিরিক্ত দায়িত্ব কিন্তু দেওয়া হলো যুগ্ম সচিব পদে কাজ করবেন যেমন সেখান থেকে কিন্তু বিবেক কুমার অভিজ্ঞ আইএস অফিসার, এমনটাই মনে করছে কিন্তু অন্তত সরকারি কর্মচারী থেকে শুরু করে আমলারা, যে এতে কাজ কিন্তু আরো ত্বরান্বিত হবে এবং উল্লেখযোগ্য এই সচিব পর্যায়ে রদবদল। ধন্যবাদ তোমার। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আবাস যোজনা প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্যের দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মঙ্গলবার নবান্নে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 21টি জেলার 42 জন উপভোক্তার হাতে অনুমোদনপত্র তুলে দিয়ে প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। নামখানার নারায়ণপুর পঞ্চায়েত এলাকায় মোট 1861 জনের তালিকা ধরে সমীক্ষা হয়। এরই মধ্যে সম্ভাব্য যোগ্য তালিকায় নাম ওঠে প্রায় 1200 জনের। এদের মধ্যেই 527 জন বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 60,000 করে টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়। যোগ্য তালিকায় থাকা 527 জনের মধ্যে বহু পাকা বাড়ির মালিক রয়েছেন। অথচ এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু কাঁচা বাড়ির বাসিন্দারা বঞ্চিত বাংলার বাড়ি প্রকল্প থেকে। হ্যাঁ, কার নাম রয়েছে? আমার নাম রয়েছে। কি নাম আপনার? বাসন্তী মন্ডল। আপনার তো একেবারে
দোতলা ঝাঁচকচকে পাকা বাড়ি, তারপরে আপনি ঘর পাওয়ার যোগ্য? ঘর পাওয়ার যোগ্য আমার ছেলেরা বলে, তো আমার স্বামী তো কিছু করে না, আমার স্বামী তো মজুর খাটে, আমরা তো ওখানে থাকি, এবার ছেলেরা এখানে থাকে, ছেলেরা এখন বাড়িতে নেই বলে আমরা হয়তো আসছি, কিন্তু আমাদের ওখানে ধান ঝাড়ানো হচ্ছে, ধান ঝেড়ে তো আমরা আবার ওখানে চলে যাবো। অন্যদিকে একই গ্রামের বাসিন্দা নিতাই দাস, নিতাইয়ের দাদা এবং মা দুজনেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের 1,20,000 টাকা পেয়েছেন। মা এবং দাদার সঙ্গে ওই একই বাড়িতে থাকেন নিতাই। নদীর ধারে অন্য একটি মাটির ঘর দেখিয়ে যোগ্য তালিকায় নাম তুলেছেন নিতাই। তারা আলাদা থাকে, ভাসুর অর্থ আলাদা থাকে, আর একটা আমাদের বাড়ি, নিতাই দাসের এটা মাটির বাড়ি, এটা আমরাই থাকি। আর আপনার ভাসুর এবং শাশুড়ি? সে দাসপান্দি থাকে সেখানে, পাকা ঘর। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।